আকাশবাণী খবর পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী বলেছেন মহাত্মা গান্ধীর গ্রাম স্বরাজের স্বপ্ন সাকার করে তুলতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজ আহমেদাবাদে গুজরাট মহাপঞ্চায়েত সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর নতুন সরকার গঠনের তৎপরতা চলেছে। ভগবন্ত মান পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন। পশ্চিমবঙ্গে 2 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সব কেন্দ্রীয় সংস্থারই উচিত অপরাধ ও অপরাধী চিহ্নিতকরণ নেটওয়ার্কে যোগদান করা। সিবিএসইর 10ম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার দ্বিতীয় টার্মের নির্ঘণ্ট ঘোষণা। 2021-এর সাহিত্য একাডেমি পুরস্কার প্রদান। আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেটে আগামীকাল ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খবর শুরু করার আগে শ্রোতাদের কাছে আমাদের আবেদন, কোভিড-19-এর সংক্রমণ এড়াতে 4টি সহজ পদক্ষেপ মেনে চলুন। পুরো ডোজ টিকা নিন, মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন মহাত্মা গান্ধীর গ্রাম স্বরাজের স্বপ্ন সাকার করে তুলতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজ বিকেলে আহমেদাবাদের জিএমডিসি মাঠে গুজরাট মহাপঞ্চায়েত সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। ग्राम स्वराज का सपना साकार करने के लिए पंचायती राज व्यवस्था ये अपने आप में एक महत्वपूर्ण व्यवस्था है और उस व्यवस्था को प्राण देने का काम, दिशा देने का काम, परिवर्तन लाने का निरंतर प्रयास करने का काम, उसे गति देने का काम आप सभी जनप्रतिनिधि कर रहे हैं, पंच सरपंच कर रहे हैं। শ্রী মোদী বলেন মহাত্মা গান্ধী গ্রামীণ ক্ষমতায়নের মাধ্যমেই গ্রামাঞ্চলের উন্নতি চাইতেন। এর আগে 4 রাজ্যে বিজেপি বিপুলভাবে ক্ষমতায় ফেরার পর প্রধানমন্ত্রী আহমেদাবাদে এক বিশাল রোড শো করেন। বিমানবন্দর থেকে গান্ধীনগরে বিজেপির রাজ্য দপ্তর পর্যন্ত রোড শোয়ে ফুলের মালায় সাজানো খোলা জিপে রাস্তার দুধারে ভিড় করা জনতার অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং রাজ্য বিজেপি সভাপতি CR পাটিল। রোড শোয়ের পর দলীয় নেতৃত্বের সঙ্গে বিজেপির রাজ্য দপ্তরে বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। উল্লেখ্য, 2 দিনের সফরে শ্রী মোদী গুজরাটে গেছেন। আগামীকাল সফরের দ্বিতীয় দিনে গান্ধীনগরে রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটিকে তিনি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। বিকেলে তার উপস্থিতিতেই আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে খেল মহাকুম্ভ কর্মসূচির সূচনা হবে। 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সরকার গঠনের তৎপরতা চলেছে। উত্তরপ্রদেশে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত করতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পদত্যাগ করেছেন। আজ সন্ধ্যায় তিনি রাজভবনে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের হাতে ইস্তফাপত্র তুলে দেন। রাজ্যপাল তাকে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে বলেছেন। মণিপুরেও মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং মন্ত্রিসভার অন্য সদস্যরা আজ সন্ধ্যায় রাজ্যপাল এল গণেশনের কাছে পদত্যাগপত্র পেশ করেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজ্যপাল গুরমিত সিং এর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাজ্যপাল পরবর্তী মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত তাকে কাজ চালিয়ে যেতে বলেছেন। এদিকে উত্তরাখণ্ডের নতুন পরিষদীয় নেতা নির্বাচনের জন্য প্রবীণ বিজেপি নেতা পীযূষ গোয়েল ও ধর্মেন্দ্র প্রধানকে পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। গোয়া মন্ত্রিসভায় আজ বিধানসভা ভেঙে দেওয়ার প্রস্তাব গৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন সোমবার 14 মার্চ এই প্রস্তাব রাজ্যপালের কাছে পাঠানো হবে। এদিকে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি এমজিপির প্রবীণ নেতা সুদিন দাভারিকার বলেছেন তাদের দল বিজেপিকে নিঃশর্তভাবে সমর্থন করছে। উল্লেখ্য, এমজিপি নির্বাচনে 2টি আসন লাভ করেছে। ভগবন্ত মান পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন। মোহালিতে আজ পরিষদীয় দলের বৈঠকে তাকে নেতা নির্বাচিত করা হয়। তিনি আগামীকাল রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন। দলীয় সূত্রে জানা গেছে নতুন সরকারের শপথ গ্রহণ হবে 16 মার্চ খাতকার কালানে। ওই দিনই বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানাতে ভাবী মুখ্যমন্ত্রী আজ দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন। এদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি আজ তার মন্ত্রিসভার শেষ বৈঠক করেন। তারপর তারা রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দেন।
পশ্চিমবঙ্গ সরকার 2022-23 আর্থিক বছরের জন্য 2 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছে। রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে চন্দ্রিমা ভট্টাচার্য আজ বিধানসভায় এই বাজেট পেশ করেন। অতিমারি ও মূল্যবৃদ্ধির চাপে জর্জরিত সাধারণ মানুষকে কিছুটা রেহাই দিতে বাজেটে নতুন কর ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই চালু থাকা বেশ কিছু ছাড়ের মেয়াদ বাড়ানোরও প্রস্তাব রয়েছে। অর্থমন্ত্রী তার বাজেট প্রস্তাবে আগামী 4 বছরে সরকারি বেসরকারি ক্ষেত্র মিলিয়ে 1,20,00,000 কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন। চা শিল্পকে উৎসাহ দিতে, বিশেষ করে ছোট চা বাগানগুলিকে সুবিধে দিতে বাজেটে গ্রামীণ কর্মসংস্থান, সেস এবং কৃষি আয়কর মকুবের প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশের মধ্যে সর্বাধিক সামাজিক সুরক্ষা প্রকল্প এ রাজ্যেই চালু রয়েছে। আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষকে এর আওতায় আনা হবে। আরও 8 লক্ষ মহিলাকে বিধবা পেনশনের আওতায় আনা হবে। এজন্য 960 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। স্বাধীনতার 75 বছর উদযাপনে আকাশবাণী কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগের নিবেদন স্বাধীনতার অমৃত মহোৎসব কুইজ। নাম, ছবি ও ফোন নম্বর সহ জবাব ইমেল করুন amritquiz.rnu@gmail.com এ। প্রথম সঠিক উত্তরদাতার জন্য থাকছে পুরস্কার। অমৃত কুইজ এবার থেকে সপ্তাহে 2 দিন, বুধ এবং শনিবার সন্ধ্যের স্থানীয় সংবাদে থাকবে প্রশ্ন। বৃহস্পতিবার এবং রবিবার সন্ধ্যের স্থানীয় সংবাদে জানানো হবে জবাব এবং জয়ী উত্তরদাতার নাম। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সব কেন্দ্রীয় সংস্থারই উচিত অপরাধ ও অপরাধী চিহ্নিতকরণ নেটওয়ার্ক ও ব্যবস্থা CCTNS এ যোগদান করা। তিনি আজ নতুন দিল্লিতে জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরো NCRBর 37তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। এজন্য স্বরাষ্ট্র সচিবকে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করারও তিনি পরামর্শ দেন। শ্রী শাহ আরও বলেন, পুলিশ বাহিনীর বার্ষিক রণকৌশল স্থির করতে সব রাজ্যেরই উচিত NCRBর তথ্য ব্যবহার করা। অপরাধ দমনের জন্য বহুমুখী ও নানা উদ্দেশ্য এই তথ্য ব্যবহৃত হবে। क्राइम कंट्रोल के लिए एक जगह पे क्राइम का डेटा उपलब्ध होना, उसका विश्लेषण करना, विश्लेषण के बाद विभागीकरण करना और वो क्राइम के कंट्रोल के लिए अलग अलग तरीके से रणनीति बनाना। ये करे बगैर कोई अंधेरे में काम नहीं कर सकता है। रणनीति तभी बनती है जब हमारे सामने जो चैलेंजेस हैं उसका एक विश्लेषण किया हुआ तथ्य हमारे सामने उपस्थित हो। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু জাতীয় শিক্ষানীতি 2020 আক্ষরিক অর্থে রূপায়ণের জন্য রাজ্যগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ ভার্চুয়াল মাধ্যমে দক্ষিণ সিকিমের তারকুতে কাঞ্চনজঙ্ঘা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ভাষণ দিচ্ছিলেন। Ultimately, states have to implement the NEP with a missionary zeal. I call upon all the states to sincerely implement in letter and spirit the new educational policy. I am given to understand that Sikkim has already initiated a number of steps for effective implementation of the provisions of the NEP, and setting up a permanent campus of KSU shall be another step in that direction. জাতীয় শিক্ষানীতি একবিংশ শতাব্দীর চাহিদা পূরণে সহায়ক হবে বলে শ্রী নাইডু আশা প্রকাশ করেন। পরে উপরাষ্ট্রপতি ইউক্রেন থেকে দেশে ফিরে আসা সিকিমের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। রাজভবনে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি মূর্তির আবরণও উন্মোচন করেন তিনি। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE 10ম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার দ্বিতীয় টার্মের জন্য নির্ঘণ্ট ঘোষণা করেছে। পর্ষদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 26 এপ্রিলে পরীক্ষা শুরু হবে, চলবে 15 জুন পর্যন্ত। কোভিড অতিমারির সময় ছাত্রছাত্রীদের যে বিপুল ক্ষতি হয়েছে সে কথা মাথায় রেখে পর্ষদ 2টি শ্রেণীর ক্ষেত্রেই এক-একটি বিষয়ের পরীক্ষার মধ্যে অনেক দিনের ব্যবধান রেখেছে। 2021 সাহিত্য একাডেমি পুরস্কার আজ প্রদান করা হয়েছে। সাহিত্য একাডেমির সভাপতি ডক্টর চন্দ্রশেখর কাম্বার নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে বিভিন্ন ভারতীয় ভাষার 24 জন বিশিষ্ট লেখকের হাতে এই পুরস্কার তুলে দেন। প্রাপকদের মধ্যে আছেন বাংলার ব্রাত্য বসু, অসমিয়া উপন্যাসকার অনুরাধা শর্মা, ইংরেজি লেখিকা নমিতা গোখলে, হিন্দি নাট্যকার দয়াপ্রকাশ সিনহা প্রমুখ। পুরস্কার বাবদ দেওয়া হয় 1 লক্ষ টাকার চেক, শাল ও স্মারক। দেশব্যাপী কোভিড টিকাকরণ অভিযানে এ পর্যন্ত 179,89,00,000-এরও বেশি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। আজ একদিনে দেওয়া হয় 16,14,000-এর বেশি টিকা। এদিকে দেশে দৈনিক করোনা সংক্রমণ সামান্য বেড়ে হয়েছে 4,194। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 6,208 জন, মৃত্যু হয়েছে 255 জনের।
আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেটে হ্যামিল্টনের সেডেন পার্কে আগামীকাল ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30টায়। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্ট আগামীকাল বেঙ্গালুরুতে শুরু হচ্ছে। দিনরাতের গোলাপি বলের ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। খবর পড়া আজকের মতো এখানেই শেষ হলো।